আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ক্লাসে অনুশীলনী 16.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষায় 16.2 অধ্যায়ের 9 থেকে 16 পর্যন্ত এই কয়েকটি অঙ্কই আছে। তার মধ্যে আমি আজকে 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো একটি সামান্তরিক হচ্ছে এটা, এই চিত্রটা একটা সামান্তরিক, মোটা করে দিলাম রেখাগুলা বোঝার জন্য। হচ্ছে সামান্তরিকে দুইটা বাহু, একটা হচ্ছে 30 সেন্টিমিটার, ধরলাম এটা 30 সেন্টিমিটার, আরেকটা বাহু হচ্ছে 26 সেন্টিমিটার, এটা হচ্ছে 26 সেন্টিমিটার, এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ বলতে বোঝায় যে বিপরীত দুই কোণের সংযোগ সরলরেখা। তার মানে এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। তাহলে এই দুটো হচ্ছে কর্ণদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 28 সেন্টিমিটার। ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট, এর মাপ কত আছে 28 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম কর্ণটির মাপ কত অর্থাৎ পরিমাণ কত সেটা বের করতে বলছে। আমাদের বের করতে হবে এসি, এটার মাপ কত সেটা বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমাকে চিন্তা করতে হবে যে এটা আমরা কিভাবে বের করব। বের করার জন্য আমাকে এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করার চিন্তা করতে হবে। সমকোণী ত্রিভুজ তৈরি করতে গেলে আমরা এই বাহুটাকে একটু বর্ধিত করব। কি করব? বর্ধিত করব। তারপরে এটার উপর একটা লম্ব টানবো। লম্ব টানার পরে দেখা যাবে যে আমরা যদি এই ভূমিটা জানতে পারি, এই লম্বটা জানতে পারি, তাহলে এই অতিভুজটা বের করা খুব সহজ হয়ে যাবে। এখন আমরা প্রসেসটা শিখলাম, এবার আমরা অঙ্কে আসি। অঙ্কে তাহলে আমরা সর্বপ্রথমে কি করব? মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, অর্থাৎ সামান্তরিকটা হচ্ছে এ বি সি ডি, যার এ বি বাহু হচ্ছে 30 সেন্টিমিটার। এ বি বাহুটাকে কত ধরছি? 30 সেন্টিমিটার, এবং এ বি বাহুকে 26 সেন্টিমিটার। এ বি বাহুটা কত? 26 সেন্টিমিটার, এবং ক্ষুদ্রতম কর্ণ বিডি 28 সেন্টিমিটার। এই তথ্যগুলো আমার দেওয়া আছে প্রশ্নে। এবং বৃহত্তম কর্ণ এসি, এটার মাপ কত, ঠিক এটা আমরা বের করব। এখন ডি এবং সি বিন্দু, অর্থাৎ ডি এবং সি বিন্দু থেকে এবি রেখার উপর এবং এবি এর বর্ধিতাংশের উপর যথাক্রমে দুটি লম্ব টানি। একটা হচ্ছে কত? ডিএফ, আর একটা হচ্ছে সিএফ। সে কথাটা এখানে লেখা আছে। ডি এবং সি বিন্দু থেকে এবি ও এবি এর বর্ধিতাংশের উপর যথাক্রমে ডিএফ ও সি লম্ব আঁকি। এই লম্ব আঁকার পরে এখন আমরা দেখব যে এখানে একটা ত্রিভুজ চিন্তা করা যায়। এটা পুরোটা একটা ত্রিভুজ। হ্যাঁ, এ এ বি ডি, এটা একটা ত্রিভুজ। এ বি ডি, এটা একটা কি? ত্রিভুজ। ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করব। পরিসীমা কি সেটা আগে জানি। পরিসীমা হচ্ছে পরিবেষ্টিত সীমারেখা। তার মানে এই ত্রিভুজের পরিবেষ্টিত সীমারেখা হচ্ছে এবি, বিডি আর এডি, এই তিনটার যোগফল। এটা হচ্ছে পরিবেষ্টিত সীমারেখা। এর অর্ধেক হতে হবে অর্ধ পরিসীমা, অর্থাৎ এবি, বিডি এবং এডি এই তিনটাকে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে কি পাবো? অর্ধ পরিসীমা পাবো। অর্ধ পরিসীমার মান কত বের হলো? এই যে তিনটা বাহুর মান বসানোর পরে 2 দ্বারা ভাগ করলে মান পাবো আমরা 42। এখন এর এককটা কি সেটা জানি আগে। একক আমাদের অঙ্কে একক হিসাবে ব্যবহার করা হয়েছে সেন্টিমিটার। তার মানে এর মাপা হচ্ছে সেন্টিমিটার, এককটা হচ্ছে সেন্টিমিটার। এরপরে আসি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা অনেক সূত্র জানি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলা আমরা মোটামুটি 2টা সূত্র সম্পর্কে একটু আলোচনা করি, কারণ আমাকে একটা উচ্চতা বের করতে হবে। তার মানে এই উচ্চতা সহকারে একটা ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, আর বাহুর মানগুলো জানা আছে, এই বাহুগুলো সম্পর্ক নিয়ে একটা সূত্র জানতে হবে। দেখি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা আমরা সকলেই জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে রুট
অর্থাৎ বর্গমূলের ভিতরে থাকে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা থেকে একে একে প্রত্যেকটা বাহু একবার একবার করে বিয়োগ করে দিতে হয়। 3টা বাহু আছে ত্রিভুজের, 3টা বাহু একবার করে বিয়োগ করে দিতে হয় এবং প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে এগুলো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মূলত উচ্চতাটা খুব সহজেই বের করতে পারব। তাহলে দেখি এবার সূত্রে আছে হাফ, তাহলে আমরা এখানে হাফ বসাবো। তারপরে কি ত্রিভুজের ভূমিটা কি? ত্রিভুজের ভূমি এ থেকে বি পর্যন্ত, ত্রিভুজটা যে আঁকলাম আমরা যে বি এ বি ডি, এটা ত্রিভুজের ভূমিটা এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এই জন্য আমরা ভূমি বসালাম এ বি। তারপর কি আছে এখানে? উচ্চতা এইচ। উচ্চতা দেখি উচ্চতা কত? ত্রিভুজের উচ্চতা ডি থেকে এফ পর্যন্ত, অর্থাৎ উচ্চতার জায়গায় আমরা বসাবো ডিএফ। তার মানে এই সূত্র থেকে এই অংশটা আমরা পাই। এখন দেখি অর্ধপরিসীমা এস এর মান কত? 42, অর্থাৎ 42 এখানে বসালাম। তারপরে কি এস থেকে এবি বিয়োগ, এস থেকে একটা বাহু এবি, এবির মান কত? 30, অর্থাৎ 42 থেকে 30 বিয়োগ আবার কত আছে এখানে? 42 আছে। এস এর মান 42, বিডির মান 28, এই যে আরেকটা বিডি বাহুর মান হচ্ছে 28। তারপরে আবারও এস এর মান কত? 42, মাইনাস বসালাম। তারপর কি আছে? 26, এবির মান কত? 26, এই মানগুলো বসালাম। এখন বাকি কাজ খুব সহজ, যা যা চিহ্ন আছে সেই চিহ্ন অনুসারেই আমরা কাজ করব। দেখি এবির মান কত? এবির মান হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এটার মান হচ্ছে 30, অর্থাৎ এবির জায়গা কে দখল করবে? 30। তাহলে এখন আসি আমরা এ পাশে। 42 থেকে 30 বাদ দিলে কত? 12, 42 থেকে 28 বাদ দিলে 14, 42 থেকে 26 বাদ দিলে 16। এরপরে আসি 30 আছে উপরে, নিচে কি আছে? 2। 30 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 30 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 15। তাহলে এই 15 এর সঙ্গে আবার কি গুণ অবস্থায় আছে? ডিএফ গুণ অবস্থায় আছে। আবার এই পাশে দেখি সমান চিহ্নের এই পাশে এই সব কয়টা গুণ অবস্থায় আছে। গুণ করলে আমরা কি পাবো? গুণ করলে আমরা পাই যে 1,12,896, 1,12,896 পাওয়া যায়। সেটা রুটের নিচেই থাকলো। ক্যালকুলেটর এটার উপরে আবার রুট করলে, এটা আমাদের করতে হবে না, এটা ক্যালকুলেটরই করে দিবে। ক্যালকুলেটর করলে আমরা কি ক্যালকুলেশন করলে আমরা পাবো কত? 336 পেয়ে যাব। এখন 15টা এই পাশে কি অবস্থায় আছে? গুণ। আমরা জানি যে কোনো সংখ্যা পক্ষান্তর করলে চিহ্নগুলা বিপরীত হয়ে যায়, কাজগুলো বিপরীত হয়ে যায়। যেহেতু গুণ আছে এখানে ডিএফ এর সঙ্গে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ কোথায় যায়? নিচে, তাহলে নিচে গেল। এখন এই দুটো ভাগ করি, ক্যালকুলেটর দিয়ে ভাগ করবো আমরা। ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে কি পাবো? 22.4। অনেকে ভাগ করতে আবার ভুল করে ফেলে ক্যালকুলেটরে, যে 15টা আগে লিখে এটা পরে লিখে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যায়। কাজেই সঠিকভাবে ভাগ করার জন্য আমাকে কি করতে হবে? যে উপরেরটা আগে তুলতে হবে ক্যালকুলেটরে, তারপরে ভাগ করতে হবে নিচেরটা দিয়ে, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানটা পাবো। এরপরে আসি যে আমরা পেয়ে গেলাম এই উচ্চতার মাপ কত? 22.4। উচ্চতার মাপ পেলাম আমরা 22.4। এটা তাহলে এটা উচ্চতা ওই সমান মাপেই, তাহলে এটাও কত? 22.4। এখন ভূমিটা পুরোটাই বের করতে হবে আমাদের। ভূমিটা পুরোটাই বের করার জন্য আমাদের এখান থেকে এই পর্যন্ত তো 30 জানি, তাহলে বাকি এটা কত? সে প্রশ্নটা তো থাকেই। তাহলে এই প্রশ্নটা অ্যান্সার আমরা পাবো কিভাবে? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা এবার সূত্র প্রয়োগ করব। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যাবে, কারণ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এটা যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা অতিভুজ আছে, এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজ হচ্ছে বিসি, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কার সমান? তার যে অপর আরো দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান, অর্থাৎ হচ্ছে বিই, অর্থাৎ এই বাহুটা আরেকটা বাহু কি? সিএফ। এটা এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গ মানে হচ্ছে এ স্কয়ার, এই দুইটার যোগফলের সমান, অর্থাৎ সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখান থেকে আমরা এখন কার মান জানতে চাই? আমাদের উদ্দেশ্য হচ্ছে বি এর মান বের করা, বিই বের করা। তাহলে বিই বের করার জন্য আমাকে বিইটা রাখতে হবে, তাহলে সিটা কি করব? ওই পাশে নিয়ে যাব। এটা কি আছে? প্লাস, তাহলে ওই পাশে কি হবে? মাইনাস। আচ্ছা,
এরপরে বির উপরে স্কয়ার আছে, স্কয়ারকে পক্ষান্তর করলে কি হয়, বর্গমূল হয় অর্থাৎ রুট হয়। তাহলে রুট পেলাম। এখন বির মান কত? বির মান হচ্ছে কোথায়, বিসি। বিসি এর মান হচ্ছে কত, বিসি এটার মান কত? আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে বিসির মাপটা জানতে গেলে আমাকে জানতে হবে তার বিপরীত বাহুটা কত আছে। তাহলে বা বিপরীত বাহুর মান হচ্ছে 26, তাহলে অবশ্যই এটাও 26 হবে কারণ এরা সমান্তরিকের বিপরীত বাহু। তাহলে বিসির মান কত, 26। এরপরে আসি আমরা সি এর মান। সি এর মান আমরা এখানে পাইছিলাম, দেখো যে সিটা বের করব। সি বের করার জন্য আমাকে এটা বের করছিলাম, এটার জন্য এই সিটা কত পাইছি আমরা, 22.4। তাহলে 22.4 লিখলাম, এর উপরে স্কয়ার আছে দিলাম। বাকি কাজটা ক্যালকুলেটর দিয়েই করতে পারি আমরা। এটার উপরে স্কয়ার দিব মাইনাস এটার উপরে স্কয়ার দিব, যে মানটা আসবে তার উপর আবার কি করব, বর্গমূল করব। তাহলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করে নিব। তো ক্যালকুলেটরের মাধ্যমে করে নিলে সেটা আমরা কত পাচ্ছি, 13.2 সেন্টিমিটার। এককটা হচ্ছে কি, সেন্টিমিটার। তাহলে আমরা এখন খুঁজবো যে আমাদের দরকার কিন্তু এসি বাহুটার মাপ। এসি বাহুর মাপ বের করার জন্য আমাদের লম্ব দরকার, লম্ব পাইছি, ভূমি দরকার। তাহলে ভূমির মধ্যে আমরা এই অংশটার মাপ কত পাইছি, 30। এ থেকে বি পর্যন্ত হচ্ছে 30, আর বি থেকে ই পর্যন্ত আছে কত, 13.2। তাহলে এই 30 আর 13.2 আমরা যদি যোগ করি তাহলে এ ই পাবো। তাহলে এ ই পেয়ে গেছি আমরা। তাহলে এ ই পেতে গেলে আমাদের এ বি এবং বি যোগ করতে হবে 30 এবং 13.2, এই দুটো যোগ করলে আমরা পাবো 43.2 সেন্টিমিটার। এককটা হচ্ছে সেন্টিমিটার। এখন আমাদের এই ত্রিভুজটা দেখি, এই এটা এটা আর এটা ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে এক সমকোণ। তাহলে এ ই সি এই ত্রিভুজের কোণ ইটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে এক সমকোণ। এক সমকোণ হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য এখানেও ব্যবহার করতে পারি। পিথাগোরাসের উপপাদ্যটা কেমন, যে বড় বাহুটার উপর স্কয়ার, অর্থাৎ বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল স্কয়ার করে পাওয়া যায়। তাহলে এসি স্কয়ার এটা কার সমান হবে, যে ছোট দুইটা বাহু আর যে ত্রিভুজের আর দুইটা বাহু থাকে এই দুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে একটা বাহু হচ্ছে এই, একটা বাহু কি এই, এর উপরে স্কয়ার। তারপরে কি পাবো আমরা, আরেকটা বাহু সিই, এই সির উপরেও স্কয়ার। তাহলে আমাদের এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো। এখন দেখি আমরা এসির মান বের করব। কার মান বের করব, এসি বাহুটার মান বের করব, কারণ এসিটা ছিল সমান্তরিকটার বৃহত্তম কর্ণ। তাহলে বৃহত্তম কর্ণের মান যদি বের করব, এসি আছে, শুধু স্কয়ারটা পক্ষান্তর করলে কি হবে, রুট হবে, অর্থাৎ বর্গমূল হবে। এখন এই এর মান কত, এই মান আমরা পাইছি কত, 43.2। তাহলে 43.2 অর্থাৎ এর উপরে আবার স্কয়ার আছে, এখানেও আবার কি দিতে হবে, তাহলে স্কয়ার দিতে হবে। আর এখানে হচ্ছে প্লাস হবে, প্লাস আছে প্লাস হবে। এরপরে 22.4, এই সি এর মান হচ্ছে 22.4। তাহলে 22.4 হলে আমাদের যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে এর মানটা বের করে নিব। দেখি ক্যালকুলেটর দিয়ে আমরা যদি বের করি তাহলে এর মানটা আসবে প্লাস 22.4 স্কয়ার, এর মান আসতেছে 48.6621, অনেকগুলো জিরো আসতেছে, অনেক বড় একটা মান আসতেছে। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি দশমিকের পরে 3 দশমিক বলতে সংখ্যা নিব, আমরা 3টা নিব। তাহলে এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। ঠিক এরকম হুবহু একটা অঙ্ক আছে আমাদের উদাহরণে, শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ আছে। যে বাহুর মাপগুলা 30-এর জায়গায় 30-এর জায়গায় আছে, দেখি বাহুর মাপগুলা 30-এর জায়গায় আছে একটা 8, না এটার 60-এর জায়গায় আছে 8, আরেকটা আছে ভূমিটা আছে এই 30-এর জায়গায় আছে 12, আর
কর্ণ, ক্ষুদ্রতম কর্ণটা আছে এটা, আর সে জায়গায় 10। তার মানে হুবহু অঙ্কটা পুরোটাই একই রকম, শুধু সংখ্যাগুলো আলাদা। সংখ্যা আলাদা হলে সমস্যা নাই, আমাদের প্যাটার্ন ঠিক থাকলে আমাদের শুধু সংখ্যাগুলো ওই জায়গা মতোই বসবে, আর বাকি কাজটা ক্যালকুলেটরে করে দিবে ইনশাল্লাহ। প্রত্যেক শিক্ষার্থী আমাদের উদাহরণ 12 এবং আজকে যে অনুশীলনী অঙ্কটা করালাম, যে অনুশীলনীর 9 নম্বর 16.2 এর 9 নম্বর প্রশ্ন। এই দুইটা হোমওয়ার্ক অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী করে নিজের নাম, রোল, শাখা উল্লেখ করে ছবি তুলে 2 দিনের মধ্যেই আমাদের বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ওয়েবসাইটে অর্থাৎ ফেসবুক পেজে কমেন্ট বক্সে দিয়ে দিবে প্রত্যেক শিক্ষার্থী। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।